তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটি উল্লেখযোগ্য কবিতা আকাশের সাতটি তারা এই বিষয়ে আমি একটা ডেমো করতে চলেছি। আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে আপনি একটা আকাশের সাতটি তারা থেকে ডেমো দিন, তো আমি চেষ্টা করছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই বড় দাদা বা ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। তো কিভাবে ডেমোটা করবেন আমি সরাসরি সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। আচ্ছা সুজয়, আজকে তারিখ কত বলতে পারবে? 28/10/25, তাই না? আজকে আমরা পড়বো বাংলা, আজকের পাঠ। আচ্ছা সন্ধ্যার আকাশে কি কি দেখা যায় কে কেউ বলতে পারবে? হ্যাঁ রিয়া বলো, সন্ধ্যার আকাশে কি কি দেখা যায়? একদম ঘন অন্ধকার। আর কি দেখা যায় বলো? একদম চাঁদ দেখা যায়, একদম তারা। তো আজকে আমি তোমাদেরকে একটা উল্লেখযোগ্য একটা কবিতা পড়াবো, তোমাদের নবম শ্রেণীতে আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এই তারা প্রসঙ্গে। তো আজকের আমাদের পাঠ হবে আকাশে সাতটি তারা। এটা লিখেছেন কবি জীবনানন্দ দাশ, আর এটা নেওয়া হয়েছে রূপসী বাংলা। এখানে আমাদের দেখো কবিতার নাম কি বলছে, আকাশে সাতটি তারা, তাই না? তাহলে এখানে সাতটি তারার প্রসঙ্গ আছে। তো আমি একটু সেই সাতটি তারাকে একটু ঝটপট এঁকে নিই। আমি অত ছবি ভালো আঁকতে পারি না, মোটামুটি আমি একটা আঁকার চেষ্টা করলাম। এবার এখানে এই যে সাতটা তারা দেখছো, এটা কিন্তু রাতের অন্ধকারে, হ্যাঁ এটা কিন্তু রাতের অন্ধকারে কিন্তু তারাটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই সাতটা তারার নাম আছে, সেই নামগুলো একটু আমরা লিখে নিই। দেখো আমি এখানে সাতটি তারার নাম লিখেছি, কি কি? পুলহ, অত্রি, মরিচি, বশিষ্ঠ, পুলস্ত, আঙ্গিক, ক্রতু। বোঝা গেল? তাহলে আমরা সাতটি তারার নাম দেখলাম। আচ্ছা তোমরা যা ভূগোল পড়েছো, ভূগোলে সপ্তর্ষি মন্ডল বলে নাম শুনেছো, যে সাতটি তারাকে একসঙ্গে তীরের মতো দেখায়, দেখেছো? ঠিক ওই রকমই, বোঝা গেল? তো এখানে দেখো আকাশে সাতটি তারা যখন উঠেছে, পল্লী কবি কিন্তু এখানে কিন্তু মাথায় রাখতে হবে উনি কিন্তু একজন প্রকৃতি প্রেমিক কবি। তার লেখার মধ্যে সবসময় কি বলতো, প্রকৃতি সম্পর্কে লেখা ফুটে ওঠে। তো এখানে আমরা দেখতে পাই যে কবি একটা ঘাসের উপরে বসে আছে, বা সন্ধ্যার সময় তিনি কি করছেন, ঘাসে বসে আছে। তো তিনি ঘাসে বসে বসে কি লক্ষ্য করছেন, তিনি দেখছেন করে ঢেউয়ে কামরাঙা লাল মেঘ যেটা রয়েছে সেটা না মৃত মনিয়া পাখির মতো ডুবে গেল। তো এখানে আমরা একটা জিনিস ভালো করে দেখাতো, আমরা যদি দিন ভার্সেস রাত দেখতে যাই, দিনটা কেমন হয়? নিশ্চয় চঞ্চল, একেবারে শান্ত, তাই না? দিনের বেলায় মানুষ কর্মে ব্যস্ত থাকে, আর রাত্রিবেলায় মানুষ কিন্তু কর্মব্যস্ত থাকে না। তার মানে দিনের বিপরীত হয়ে যাচ্ছে রাত, তাই না? রাত আমাদের কাছে একরকম হয়, দিন আর এক রকম হয়। তো এখানে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে দেখো কবি ঘাসের মধ্যে বসে আছে, সেটা হতে পারে গঙ্গার ধারে বা কবি কোনো লেকের ধারে হতে পারে। তো সেখানে তিনি দেখছেন যে কামরাঙা লাল মেঘ। এবার বলি কামরাঙা কিন্তু একটা ফল, এটা মোটামুটি ওই 6 বিশিষ্ট একটা যে ফল আছে না, সেই ফলটার কথা বলছে। তো পাকলে পারে লাল দেখায়। তো গঙ্গাসাগরের ঢেউয়ে যখন দেখবে সূর্যটা ডুবে যায়, তো সেই জায়গাটা লাল দিগন্ত হয়ে যায় না? হ্যাঁ, তো সেই রকমই এই মেঘটা কিন্তু মৃত মনিয়া পাখি। মনিয়া পাখি হচ্ছে একটা চঞ্চল, কিন্তু সেই মনিয়া পাখিকে মৃত বলছে কেন? তুমি দিনের বেলায় যে মেজাজ নিয়ে বেরো, সারাটা দিন জার্নি করার পরে কি তোমার সেই মেজাজটা থাকে? নিশ্চয়ই থাকে না। তার মানে সারাদিনের ধকল পরিশ্রম তোমাকে অনেকটাই দুর্বল করে দেয়। তো এখানে আমরা দেখতে পাই যে মনিয়া পাখিও মৃত মনিয়ার মতো কি করছে, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আর এরপরে কি হচ্ছে, বাংলার বুকে নেমে আসলো কি বলো? বাংলার বুকে কি নেমে আসলো? অন্ধকার, তাই না? তাহলে এই অন্ধকার যেটা নেমে আসছে, সেটাকে কবি কেশবতী কন্যার সাথে তুলনা করে। কেশ মানে হচ্ছে যার মানে চুল রয়েছে, আর বতী তার মানে যার অজস্র চুল রয়েছে। তো এই কেশবতী কন্যাকে বাংলার নীল সন্ধ্যার সঙ্গে তুলনা করেছে। তো এখানে দেখো কেন এখানে কেশবতী কন্যার কথা বলা হলো, কারণ কেশ মানে চুল, আর চুল নর্মালি আমাদের সাধারণত কি হয়, কালো হয়। তো এখানে বলতে চাইছি যে এই কেশবতী কন্যার যে চুলের ছোঁয়া, সেটা প্রথমে কবির চোখে পড়ে, মুখে, আর এভাবে আস্তে 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 দেখো সন্ধ্যাবেলাটা যখন আসে একবারে কি আচমকা অন্ধকার হয়ে যায়? নিশ্চয় নয়। এই অন্ধকারটা ধাপে ধাপে কিন্তু আসে। প্রথমে আমরা দেখলাম এই জায়গাটা অন্ধকার হয়ে গেল,
আস্তে আস্তে দেখছি অন্ধকারের গাঢ়ত্বটা বাড়ছে, তাই তো? এখানে কিন্তু ঠিক সেটাই কিন্তু হয়েছে। তো আমরা দেখতে পাই যে এই যে অন্ধকারটা, এই অন্ধকারকে কবি আবার বলছেন অজস্র চুলের চুমা, কাঁঠালে, আবার জামে, তার মানে ঝড়ে অবিরত, তার মানে কি অজস্র চুলের চুমা, তার মানে অজস্র অন্ধকার যেন আমার চোখ, মুখ, ঠোঁট ছুঁয়ে গিয়ে এই সমস্ত গাছগুলোকে আস্তে আস্তে তার অন্ধকারের মধ্যে ঢেকে দিচ্ছে। আর কবি কিন্তু এরই মাঝেই কিন্তু বুঝতে পারে। এবার কবি বাংলার প্রাণের অস্তিত্ব কোথায় খুঁজে পেয়েছেন আমরা একটু সেই বিষয়ে দেখি। গ্রাম বাংলার প্রকৃতি বলতে পারো, ঠিক আছে? তো এই এখানে কবি গ্রাম বাংলার, যেহেতু কারণ তার লেখার মধ্যেই প্রকৃতির ছবি ফুটে ওঠে, তাহলে তার কবিতার মধ্যে ধানের গন্ধ তো থাকবে। এছাড়াও আমরা দেখতে পাই কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, চাঁদা সরপুটি, এই সমস্ত মাছের প্রসঙ্গগুলো কিন্তু আমরা দেখতে পাই। যে কিশোরের পায়ে দলা মুথা ঘাস। আবার কবি বলছে যে বট ফলে, লাল লাল বট ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নীরবতা। প্রথমে একটু আগে সন্ধ্যাটা কিভাবে নেমে এসেছিল সেটা দেখিয়েছিলেন, কিন্তু এখানে দেখো আমরা বাংলা প্রকৃতিটা চারিদিকে আমরা দেখতে পাই নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, দেখতে পাই কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, তার একটা যে মিষ্টি সুগন্ধ, চাঁদা সরপুটি, এই সমস্ত মাছের যে একটা, এক কথায় নদী কেন্দ্রিক এলাকা যেগুলো রয়েছে, এবং প্রকৃতি মানে যেখানে মাঠের দিকে তাকালেই যেন সবুজে সবুজ, বোঝা গেল? তো এইরকমই কিন্তু কবি কিন্তু একটা বাংলার বর্ণনা দিয়েছেন। আর কবি সব শেষে বলছে আমি এরই মাঝে বাংলার প্রাণ খুঁজে পাই। তার মানে সত্যিকারের জীবনটা তিনি শহর জীবন উপলব্ধি করেননি, তিনি বাংলার মধ্যে থেকেই কিন্তু তিনি সত্যিকারের প্রকৃত জীবনটাকে উপলব্ধি করেছেন। তার জন্য বলছে এরই মাঝে বাংলার প্রাণ। আর কবি এটা কখন বুঝতে পারো জানো? যখন আকাশে এই 7টি তারা ফুটে ওঠে, তখন কবি টের পায় যে এরই মাঝে বাংলার প্রাণ। তো বোঝা গেল কবিতাটা? তো যারা ডেমো করবেন মনে করছেন তারা এভাবে করতে পারেন। আর আপনারা আপনাদের নিজেদের মতো করে আরো কিছু তথ্য যোগ করে আপনারা নিজেদের মতো করে সাজিয়ে ডেমো করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর পরবর্তী কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।